আমার নানা ভাই আমার এনগেজমেন্টে আসবে, তাতে কার বাপের কি? কারো ব্যাপারে কিছু না, ওসব বাদ দে। এখন বল, ওইখানে কি সব ঠিক আছে? জাওয়াত কি আজ ধরা পড়েছে? না নানা ভাই পালিয়ে গেছে, আর এখানে সব ঠিক আছে। নিশ্চয়ই এটা জানার জন্য ফোন দিচ্ছিলে, কি হলো? এটা জানার জন্যই ফোন দিয়েছিলাম, তোদের খুব দেখতে ইচ্ছে করছে। তো চলে এসো না। আয়েশা চৌধুরী তো শুনলাম অনাথ, তো কি বলে যেতাম আমি সেখানে? আমি নাহিদ তালুকদারের কখনো মিথ্যার আশ্রয় নিই না। এই কথা বলতে নাহিদ তালুকদারের গলা কাঁপছিল। আয়েশা চৌধুরীর চোখ দিয়ে তো অঝরে পানি পড়ছে, আর এই কথা শুনে তো তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আদিয়ান চৌধুরী স্ত্রীর কাছে গিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। তখন আয়াত বলল, এখনো এত অভিযোগ? তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু একটু অভিমান আছে। সে কি আমাদের একবার বলতে পারতো না ছোটবেলা থেকে যা চেয়েছে তাই দিয়েছি? ও একবার মুখ ফুটে বলতে পারতো, কিন্তু ও কি করলো? কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেল তোমার বাবার সাথে। তারপর গিয়ে কি বলো, তার নাকি কেউ নেই, সে অনাথ। যখন তার কাছ থেকে সব জানলাম তখন নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছিল। যাই হোক, এখন বলো তোমার মা কেমন আছে? এই কথা শুনে আয়েশা চৌধুরী ডুকরে কেঁদে উঠল, আর দৌড়ে আয়াতের সামনে এসে ফোন দিয়ে বলল, বাবা, তোমার মেয়ে এমনিতেই ভালো থাকলেও তোমাদের ছাড়া ভালো নেই বাবা। বাবা প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। আয়েশা, হ্যাঁ বাবা, আমি বলছি বাবা, আমি পালাতে চাইনি। ও জায়েদের কথা শুনে ভুল করে ফেলেছি। আমি তোমাদের সামনে কিভাবে দাঁড়াতাম বাবা? আমি তো তোমাদের সামনে দাঁড়াতে পারতাম না। আর আদির বাবাও এতবার তোমার কথা জিজ্ঞাসা করেছিল, তাই তখন ভয়ে বলে দিয়েছি আমার কেউ নেই। বাবা আমাকে মাফ করো, আমি তোমাদের ওইভাবে রেখে আসতে চাইনি। মা শান্ত হও। নিবিড় ভাইয়া, তুমি মামাকে এক্ষুনি ফোন করে নানা ভাইয়ের রুমে যেতে বলো। নানা ভাই কথা বলছে না, নিশ্চয়ই নানা ভাই উত্তেজিত হয়ে গেছে। দি ভাই, আমি ঠিক আছি, কাউকে আসতে হবে না। আমি আমার পরিবারের সকলে নিয়ে বসে তোমার সাথে কথা বলছি। কাল রাতে যে তুমি আমার ভিডিও পাঠিয়েছো আমি সব দেখেছি, তাই আজ ফোন দিলাম। কাল আমি তোমাদের বাড়িতে আসছি। আর তোমার মাকে বলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আর তোমার বাবাকেও। আসলে কাল রাতে আয়াত একটা ভিডিও পাঠিয়েছিল, সেখানে আয়েশা চৌধুরী কাঁদছিল তার পরিবারকে ভেবে, আর আদিয়ান চৌধুরী ওনাকে সামলাচ্ছেন। নিজের মেয়েকে তাদের জন্য কাঁদতে দেখে নাহিদ তালুকদার গলে যান। তখন আয়াত বলল, ঠিক আছে, আমরা গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবো তোমাদের। ঠিক আছে, রাখছি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। নাহিদ তালুকদার এখন ফোন রেখে দিল, কারণ তার খুব কষ্ট হচ্ছে। আয়াত ফোন রেখে ওর মাকে বলল, মা টেনশন করো না, কাল নানা ভাই আসছে, তারপর তুমি মন ভরে মাফ চেয়ে নিও। বলে আয়াত হেসে ফেলল। তখন আয়েশা চৌধুরী মুচকি হেসে বলল, মাপ তো চাইবই, তার আগে তুই বল বাবার সাথে কি করে দেখা হলো? আমি বলেছি আয়াত তোর সাথে ফপিমা কথা বলবে, তুই কথা বল, আমি এদিকে সব বলছি। ঠিক আছে। আয়াত আরাবের থেকে ফোন নিয়ে ওখান থেকে চলে গেল। তারপর আরাব বলল, আমি জানি আপনাদের আমাদের সম্পর্ক নিয়েও অনেক প্রশ্ন আছে, এক এক করে বলছি। মানে রেজওয়ান আঙ্কেল যখন আয়াতকে নিয়ে হসপিটালে ভর্তি করলো, তখন আয়াত সিদ্ধান্ত নিল সে এখানেই থাকবে না, তাই আঙ্কেলকে না বলে চলে গেল। আয়াত জানতো আঙ্কেল জানলে কখনোই আয়াতকে যেতে দেবে না। ও রাস্তায় হাঁটছিল রাতে, তখন আমি আমার দাদু ভাই আর ফপিমা একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম। ওকে দেখি আমরা গাড়ি থামাই। একা একটা মেয়ে এভাবে তো আর ছেড়ে দিতে পারি না। তারপর আবার অসুস্থ, ও তো কিছুতেই আমাদের সাথে যাবে না, তাই দাদুভাই আর ফুপিমা ওকে নানাভাবে বুঝিয়ে সুজিয়ে আমাদের সাথে নিয়ে যায়। দাদুভাই আয়াতের কাছ থেকে জানতে চাই কেন সে রাতে একা একা রাস্তায় হাঁটছিল। আয়াত সব আমাদের খুলে বলে। তখন দাদুভাই বলে আয়াতকে সাহায্য করবে, কিন্তু আয়াত কোনো মতেই আমাদের সাথে থাকবে না। তখন আনাফ ছোট ছিল আর কান্না করতো, কিন্তু আয়াতের কোলে গেলেই থেমে যেত, তাই আয়াত আর ওকে কোলে ফেলে কোথাও যেতে পারেনি। আমরা সব শুনি রেজওয়ান আঙ্কেলকে ফোন করি আর এটা বলি আয়াত আমাদের সাথে থাকবে, আমরা সবাই বিদেশে চলে যাব। রেজওয়ান আঙ্কেল আসলে আয়াত তাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে সে সব হিসাব নিয়ে ফেরত আসবে। তারপর আমরা বিদেশে একসাথে থাকতে শুরু করি। আয়াত আমাদের বাড়ির মেয়ের মতো থাকতে শুরু করে, আমরা ওকে নিজের আপনজন করে নিই। দাদুভাই ও সবাইকে বলে আয়াত আমার
আপন বোন। আয়াত এগুলো চাইতো না, কিন্তু দাদুভাই এর উপর দিয়েও কিছু করতে পারতো না। আয়াতও খুব ভালো বিজনেস বুঝতো, তাই আমাদের কোম্পানি দাদুভাই ওকে এমডি হিসেবে যোগদান করতে বলে। আয়াত দাদুভাইয়ের কথা ফেলতে পারে না, তাই অফিসে যাওয়া শুরু করে। মাত্র 2 বছরের মধ্যে আমাদের বিজনেস টপ কোম্পানির মধ্যে একটা হয়ে ওঠে। আর ওর ভালো বিজনেসের স্কিল দেখে দাদুভাই ওকে সিইও বানিয়ে দেয়। এতে আমাদের পরিবারের কোনো আপত্তি ছিল না, কারণ আমরা ছিলাম সব থেকে হ্যাপি ফ্যামিলি। আয়াত বিদেশের বিজনেসটা দেখতো, আর তখন বাংলাদেশে একটা ব্রাঞ্চ খোলা হলে আমি বাংলাদেশের বিজনেস দেখি। আয়াত নিজেকে এতদিনে গড়ে তুলেছে, রাতেও দেশে এসে জওয়াদ খানের সাথে সব হিসাব মেটাতে পারে। আমরা এসে সায় দিই, আর ও এখন বাংলাদেশের সবার আগে রেজওয়ান আঙ্কেলের সাথে দেখা করে তাকে সব জানাই। জায়েদ খান যাতে আয়াতকে দুর্বল ভাবে, তাই স্টুডেন্ট হয়ে ফিরে আসে, কিন্তু কাউকে সত্যটা জানায়নি ও। আর আয়াত এখানে আসার 1 মাস পর আমি বিদেশে চলে যাই, তাই এখানের বিজনেসের দায়িত্ব আয়াতের পরে। তাই ও মিথ্যা বলেছিল আপনাদের কাছে যে ও পার্ট টাইম জব করে। আসলে ও পার্ট টাইম জব করে না, ও সেখানের মালিক, কাউকে কিছু জানায়নি, কারণ যদি জায়েদ খান জেনে যায় তাই। আরাব সব মিথ্যে বলল, কারণ দাদুভাই বলতে বলেছে। জাওয়াদ খান যেহেতু এখনো ধরা পড়েনি, তাই ওরা রিস্ক নেবে না। সব কথা শুনে আয়াস বলল, আরে বাহ, আমার বউ তো দেখি সেই লেভেলের খেলোয়াড়, কিন্তু আমার থেকে তো আমার বউ পড়াশোনা শেষ করে কোম্পানি সামলাচ্ছে, আর আমি এখনও বাবার হোটেলে খেয়ে পড়াশোনা করছি। না, এটা হতে পারে না। একজন বিজনেস ওমেনের জামাই কিনা পড়াশোনা করছে, একটা মান ইজ্জতের ব্যাপার আছে তো। বাবা, আমি কাল থেকে অফিসে বসবো, এটাই ফাইনাল। আরে আজকে চাঁদ কোন দিকে উঠেছে বল তো ইরফান? যাকে ঠেলে অফিসে পাঠানো যায় না, সে কাল থেকে অফিসে বসবে ভাবা যায়? মান সম্মান রক্ষা করতে জায়াজ ইমদাদ খান সব পারে, বুঝলে? বুঝলাম। এবার আসি নাহিদ তালুকদারের কথায়। এটা শোনার অপেক্ষায় তো আছি। আমি জানি মা, মানে আন্টি। আরাবের মা ডাক শুনে আয়েশা চৌধুরীর অন্যরকম একটা অনুভূতি হলো। তখন আয়েশা চৌধুরী বলল, আহি তোমাকে কি বলে? জান ভাইয়া। আর আমাকে কি বলে? মা। আহির মা হলে তো তোমারও মা। আহি তোমার বোন, আর বোনের মাকে কি কেউ আন্টি বলে ডাকে? তাই তুমিও আমাকে মা বলে ডেকো। আশিয়ান যেমন আমার ছেলে, এখন থেকে তুমিও আমার আরেক ছেলে। এতদিন তো তুমি আহির বড় ভাই হয়ে পাশে থেকেছো আর অনেক ভালোবেসেছো, সেটা আমরা নিজেরার চোখে দেখেছিলাম। তাই তুমি আমাকে নিজের মা মনে করে মা ডাকবে, ঠিক আছে? এই কথা শুনে আরাবের চোখটা পানিতে চিকচিক করে উঠল। আরাব নিজেকে সামলালো, কারণ ও দাদুভাই আর আয়াত বলেছে সঠিক সময়ের অপেক্ষা করতে। তাই ও মুচকি এসে বলল, ঠিক আছে মা। আমারও কোনো আপত্তি নেই তোমাকে ভাই বানাতে। তুমি আপত্তি করলে মনে হয় ওকে আমি ছেলে মানতাম না। তা অবশ্য না, আমি তো এমনি বললাম। আচ্ছা বড় ভাইয়া, এবার নানা ভাইয়ের ব্যাপারটা খুলে বলুন। আসলে নানা ভাই খুব অসুস্থ ছিলেন, তাই চিকিৎসা করতে বিদেশে গিয়েছিলেন। আয়াত যা বলে সম্বোধন করে, তাই আমরা সম্বোধন করি। দাদুভাই একটু অসুস্থ থাকায় আমরা সবাই মিলে হসপিটালে নিয়ে যাই। দাদুভাই আর নানা ভাই আগে থেকে পরিচিত ছিল, তাই আমরাও দুই পরিবার সবার সাথে পরিচিত হই। মায়ের আর বড় মার চেহারা কিছুটা একই রকম ছিল, তাই আয়াত জিজ্ঞাসা করে, আপনাকে খুব চেনা চেনা লাগছে, আপনার চেহারা তোমার মায়ের মতো দেখতে। তখন মামা জিজ্ঞাসা করে, তোমার মেয়ের নাম কি? আয়াত বলল, আয়েশা চৌধুরী। একথা শুনে মামা হতভম্ব হয়ে গেল। তারপর মামা ফোন করে মায়ের একটা ছবি বের করে আয়াতকে দেখালো। আয়াত বলল, এটা ওর মা। পরে একে একে সব খুলে বলল, আর এটাও বলল ওর পরিবার থেকে আলাদা থেকে। এরপর থেকেই ওনাদের আমাদের সম্পর্ক। আমরা প্রতি বছর বাংলাদেশে আসতাম নানা ভাইদের বাড়িতে বেড়াতে, সাথে তোমাদেরকেও আয়াত দেখে যেত। আয়েশা চৌধুরী সব শুনে আবেগে আপ্লুত হয়ে গেল। আরাব ওদের দেখা হওয়ার ব্যাপারটা মিথ্যে বললেও ওর নানা ভাইয়ের সাথে দেখা হওয়ার ব্যাপার সব সত্যি বলেছে। এদিকে আয়াত ও দাদুভাই আর ফুপিমাকে অনেক বোঝালো। এদিকে সব ঠিক আছে, ফুপিমা খুব ভেঙে পড়েছে। তিনি আয়াতকে বলল, আয়াত, আমি তো জাওয়াদকে ভালোবেসেছিলাম, তাহলে এরকম কেন হলো? আমি তো তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, তাহলে ও কেন আমাকে সবার সামনে অপমান করলো? ফুপিমা, শান্ত হও। সে তোমাকে ভালোবাসেনি। তুমি নিঃস্বার্থ ভালোবাসলেও সে তোমাকে ভালোবাসেনি। তবে তুমি তো সব শুনেছই হিডেন ক্যামেরার মাধ্যমে, তাহলে হয়তো সে তোমাকে ভালোবেসেছিল। চৌধুরী বাড়িতে সবার বেডরুম ছাড়া আর সব জায়গায় হিডেন ক্যামেরা লাগানো আছে। আয়াতের বাড়ি থেকে চলে যাওয়ার পর যাতে এই বাড়ি সুরক্ষিত থাকে, তাই লোক লাগিয়ে হিডেন ক্যামেরা লাগিয়েছে। আর সেটার মাধ্যমে আয়াতরা দূরে বসে সব জেনে যেত। আর তাছাড়া আকি চৌধুরীর সাথেও যোগাযোগ করতো, তিনি সব জানতো। এমনকি সবার ঘড়িতেও হিডেন ক্যামেরা লাগানো।
এটা আয়াত করিয়েছে লোক লাগিয়ে। তখন ফুপিমা বলল, এত কিছুর পরও আমি তাকে ভালোবাসি আয়াত। আমি তাকে এখনো আলগোছে ভালোবাসি। তার জন্য আজ সব থেকেও নিঃস্বার্থ আমি। এতদিন পর তাকে দেখে সামলাতে পারছি না আমি। তোমার ভালোবাসায় কোনো খাদ নেই, নিজেকে সামলাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ। এখন রাখছি, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য অপেক্ষা করছে। আর দাদু ভাই ফুপি মাকে সামলাও, এখন তো ওখানে কেউ নেই, জান ভাইয়াও নেই। আমি আসি এখানে, চিন্তা করো না। তোমাকে দেখে আমার গর্বে বুকটা ভরে যায়। এত সহজে তোমাকে কেউ ভাঙতে পারবে না। অল ক্রেডিট গোজ টু ইউ। রাখছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সাবধানে থেকো। আয়াত ফোন রেখে ড্রয়িং রুমে আসলে তখন দেখতে পেল এদিকে সব ঠিক আছে। তাই আয়াত বলল, তোমরা কেউ ঘুমাবে না নাকি? রাত কত হয়েছে দেখেছো? বাকি আড্ডা কাল সকালে দিও। তখন সবাই আয়াতের কথায় সম্মতি জানালো। সবাইকে গেস্ট রুমে শোয়ার ব্যবস্থা করা হলো। আফিয়ারা পুলিশের সাথেই চলে গেছে। এখানে থাকলে কাউকে লজ্জায় মুখ দেখাতে পারতো না জাওয়াত খানের জন্য, তাই তারা চলে গেছে। কেউ তাদেরকে আটকায়নি। আয়াত আনাবকে নিয়ে শুয়ে পড়ল। আরাব আয়াজরা থাকবে গেস্ট রুমে। অহনা, ইসরাত আর অহনার মামাতো বোন থাকবে। এ বাড়িতে আলিয়া চৌধুরীর রুম আছে, তিনি তার রুমে গেল। সবাই ঘুমালেও আয়াতের চোখে ঘুম নেই, তাই আয়াত ছাদে গেল। আয়াত দেখতে পেল আয়াজ আগে থেকে ছাদে ছিল। আয়াত আয়াজের পেছনে দাঁড়িয়ে কাশি দিল। তা দেখে আয়াজ ভয় পেয়ে গেল। আবার না জানি কোনো ভূত এসেছে কিনা, কারণ এখন প্রায় রাত 2টো বাজে। সকলে একটু আগেই ঘুমিয়ে পড়েছে। আয়াজ আস্তে আস্তে পেছনে ঘুরল। আয়াজ পেছনে আয়াতকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তুমি ঘুমাওনি এখনো? আমি তো ভেবেছিলাম কে না কে। ঘুম আসছিল না। তুমি এখানে কি করছো? তোমার মতোই ঘুম আসছে না। এখানে আসো, দোলনায় বসি, তারপরে কথা বলি। আয়াত আর আয়াজ দোলনায় বসলো। আয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভাবতেও পারিনি চাচ্চু এরকম করতে পারে। এখনো চাচ্চু বলছি কেন? উনি তো আমাদের কেউ না। ওনার কথা বাদ দাও, আর ভালো লাগছে না। অন্য কথা বলো। ঠিক বলেছ। অন্য কি কথা বলা যায়? আচ্ছা এটা বলো, আমাদের বিয়ে এখন কবে হবে? 3 মাস পর। কি, এতদিন পর? হ্যাঁ, 3 মাস পর বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলো। তুমি কিন্তু এখনো আমাকে ভালোবাসার কথা বলনি। কাল যদি আমি সত্যি সব বিশ্বাস করে নিতাম তাহলে? নিতে না, আমি জানতাম। আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস ছিল। এখনো ভালোবাসি বললে না, আবার বলছো আমার ভালোবাসার উপর বিশ্বাস। তোমাকে একটা সিক্রেট বলি, শুনবে? শুনবো। তাহলে আরো কাছে আসো, কানে কানে বলতে হবে। আসলাম। আয়াজ কাছে আসতেই আয়াত বলল, কানে ফিসফিস করে বলল, কাল সন্ধ্যায় তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, আর আমরা মনের কথা জানাবো। কিন্তু এ কথা আমি আর তুমি ছাড়া যেন কেউ না জানে, ঠিক আছে? আয়াজ মুখটা ঘুরিয়ে নিল। তা দেখে আয়াত মুচকে আসলো। তখন আয়াজ বলল, এটা তোমার সিক্রেট কথা, আর আমি তো ভাবলাম কানে কানে বলবে ভালোবাসি। কাল তোমার জন্য সারপ্রাইজ আছে। এখন যাও, ঘুমোতে যাও। আগে তুমি যাও। না, আমি আর একটু থাকবো। এখন তুমি যাও, না হলে কিন্তু কালকে আমার মনের কথা জানাবো না। আচ্ছা ঠিক আছে বাবা, যাচ্ছি। আর ব্ল্যাকমেইল করতে হবে না। আয়াজ মুখটা লুটকিয়ে চলে গেল ছাদ থেকে। তা দেখে আয়াত মুচকে এসে বলল, বুঝলে প্রিয়তম, তোমাকে যে এখনো অনেক কথা বাকি বলার। তোমাকে যে আমার 2টো শব্দে ভালোবাসি বলে মন ভরবে না। কাল তোমাকে আমার মনের কথা জানাবো, সাথে আমার ব্যাপারে তোমার না জানা সত্যিগুলো বলবো। আমি চাই তুমি সব জানো আমার ব্যাপারে। কাল তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে। কাল আমি তোমাকে বলবো, বুঝলে প্রিয়তম? আমিও তোমাকে অনেক ভালোবাসি, খুব ভালোবাসি, আলগোছে ভালোবাসি তোমায়। একটি নতুন দিনের সূচনা। নতুন দিন কি শুধু নতুন দিন হয়ে আসে? তা কিন্তু নয়। একটা নতুন দিন আসে একটা নতুন শুরু নিয়ে, একটা নতুন দোয়া নিয়ে, একটা নতুন আশা নিয়ে। আল্লাহর রহমতে কোথাও না কোথাও কেউ না কেউ প্রতিটা দিন এগুলো নিয়ে দিন শুরু করে। মানুষ সবসময় আশা করে কাল যা হয়েছে তার থেকে আজ যেন আরও ভালো হয়। ঠিক এইভাবেই প্রতিটা সকাল শুরু করে। আয়াত যাওয়ায় একটু পরে আয়াত নিচে এসে ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের ধ্বনি শুনতেই প্রতিদিনের ন্যায় আনাফকে উঠিয়ে নামাজ আদায় করলো। একটু ভোরের আলো ফুটতেই ওরা নিচে আসলো। কেউ এখনও নিচে নামেনি। আয়াত আরাফকে একটা মেসেজ দিল নিচে আসার জন্য। যতই নিজের বাড়ি হোক, এর আগে কখনো আসেনি, তাই আরাব একটু সংকোচ বোধ করছে। ও নিয়মিত নামাজ পড়ে। ওর মেসেজ পেতে আরাব নিচে আসলো। 3 ভাই বোন কথা বলছিল। তখন বাকি সবাই নেমে আসে। আয়েশা চৌধুরী, মোনা চৌধুরী আর আকি চৌধুরী আজ খুব ব্যস্ত। এতগুলো মানুষের তো নাস্তা চা দিতে হবে। সবাই নিচে আসলে আয়াত
ও ওর মা চাচিদের সাথে সাহায্য করে। সবাইকে আয়াত আর আঁখি চৌধুরী চা দিল। তারপর সবাই বসে চা খাওয়া শুরু করলো। আনা বাকিদের মতোই টোস্ট বিস্কুট নিয়ে চায়ে চুবিয়ে রেখেছে। তা দেখে আরাব মস্করা করে বলল, জান, তোর থেকে আমাকে একটু বিস্কুট দিবি? আমার না ভীষণ দাঁতে ব্যথা। কেন জান ভাইয়া, তোমাকে জান বা মামুনি কেউ বিস্কুট দেয়নি? তুমি তোমারটা এভাবে ভিজিয়ে খাও। আরে আমারটা খাওয়ার থেকে তোরটা বেশি ভালো লাগে খেতে। এর থেকে আরো খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তাছাড়া অন্যেরটা খেতে একটু বেশি ভালো লাগে। জান ভাইয়া, তুমি কিন্তু আমার বিস্কুটে নজর দিচ্ছ। আরে আমি কখন নজর দিলাম? আমি তো একটু চাইলাম। জান দেখো না, জান ভাইয়া আমার বিস্কুটে নজর দিচ্ছে। জান ভাইয়া, ছোটদের খাবারে নজর দেয়া ব্যাড ম্যানার, তবে ছোটদের খাবারে নজর দেওয়ার আলাদা একটা মজা আছে, তাই না? কি বলো জান ভাইয়া?